ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় গড় বা এভারেজ। তাহলে গড় এই চ্যাপ্টারটা শেখার জন্য আমাদেরকে কিন্তু বিশেষ কিছু কিছু শর্টকাট নিয়ম জানতে হবে। তার মানে এই না যে প্রত্যেকটা অঙ্কের জন্য স্পেশাল কিছু কিছু আমি প্রত্যেকটা শর্ট ট্রিক শিখবো না। তাতে কি হবে, তাতে অনেক রকম ইনস্টিটিউটে অনেক রকমের শর্ট ট্রিক শেখায় মানে কীরকম, যে প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেক রকমের শর্ট ট্রিক। তাতে কি হবে, তাতে আমরা শিখে নিলাম ঠিকই আছে, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে যাব সেখানে কিন্তু গিয়ে আমরা এতগুলো সূত্রকে নিয়ে যেতে পারি না। তাই যারা বিগিনার, যারা প্রথম কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছো, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমরা অবশ্যই শর্টকাট শিখবো, এক্সামে অবশ্যই সময় বাঁচানোর পদ্ধতি জানতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সময় বাঁচাবো তো অবশ্যই, এমন কিছু করতে হবে যাতে শর্টকাট নিয়মগুলো এক্সাম হলে নিয়ে যেতে পারি। কিন্তু আমরা কি করি, আমরা প্রত্যেক অঙ্কের জন্য বিভিন্ন রকম শর্ট ট্রিক শিখে নিয়ে শেষমেশ পরীক্ষার হলে গিয়ে এতগুলোকে নিয়ে যেতে পারি না। তারপরে কি হয়, মানে একটা সূত্র নিয়ম আরেকটা সূত্র বিভিন্ন ম্যাজিকের মতো কিছুই মনে থাকে না। তাই আমরা শর্টকাট শিখবো, কিন্তু ঠিক একটা যুক্তি সহকারে শর্টকাটগুলো শিখবো। যেহেতু এটা অঙ্ক, এটা তো কোনো ম্যাজিক না, তো অঙ্ককে যুক্তি সহকারে নিতে হবে, তাহলে পরেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে মানে 100% অ্যান্সার করে আসা যাবে। তাছাড়া কিন্তু 100% অ্যান্সার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। তো গড় শেখার জন্য প্রথমে জিনিসটা জানতে হবে যে গড় কি, আর গড়ের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো সমষ্টি। গড় আর একটা জানতে হবে সমষ্টি। ঠিক আছে, গড় এর সঙ্গে জানতে হবে সমষ্টি। জিনিসটা কি, গড় আর সমষ্টি বলতে কি বুঝবো? যদি গড়, যখনই কোনো সংখ্যার গড় বের করতে বলবে, কোনো সংখ্যার সমষ্টি বের করতে বলবে, গড় বের করতে গেলে ভাগ করতে হবে, এভাবে আমরা মনে রাখি প্রথমত। আর সমষ্টি বের করতে গেলে গুণ করতে হবে। তাহলে আমি যখনই অঙ্ক নিয়ে যখন শুরু করবো, তখনই কিন্তু আস্তে আস্তে বুঝে যাব যে কিভাবে ব্যাপারটা ভাগ কি করতে হয়, আর সমষ্টির ক্ষেত্রে গুণই বা কেন করতে হয়, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, তো একটা অঙ্ক নিচ্ছি। এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। মানে ব্যাপারটা এরকম যে এই অঙ্কগুলো আসে আর আমরা মাথা ঘুরিয়ে যাই যে কিভাবে করব। হ্যাঁ, এমনও হয় যে শর্ট ট্রিক আর মনে আসে না, আমি শর্ট ট্রিকে বেশি যাবো না, আমি শর্ট ট্রিকে যাবো না। আমি কি করব, আমি জিনিসটাকে বুঝে নিলে পরে এই টাইপের, শুধু এই অঙ্কটা না, এই টাইপের যে কোনো অঙ্কই আসুক না কেন, তাহলে কিন্তু আমি অবশ্যই পরীক্ষার হলে খুব কম সময়ে করে আসতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। তো বলছে প্রথম চারটি সংখ্যার গড় 26। 5টি সংখ্যা দেওয়া আছে। 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় 26, শেষ 4টি সংখ্যার গড় 25। তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত? তো প্রশ্নটা যেহেতু 5টি সংখ্যা দেওয়া নেই কি, তাহলে আমি ধরে নিচ্ছি বোঝার জন্য যে একটা সংখ্যা এ বি সি ডি ই, সংখ্যাগুলো হলো এরকম আছে। তাহলে কি বলছে, এদের সংখ্যার গড় দেওয়া আছে 26। তাহলে গড় দেওয়া আছে 26, তাহলে এবার আমাকে কি করতে হবে, গড় থেকে আমাকে সমষ্টি বের করতে হবে বা মোট বের করতে হবে। তাহলে এদের গড় কত দেওয়া আছে, না এদের গড় দেওয়া আছে 26। আমি যদি সমষ্টি বের করি, সেক্ষেত্রে আমি একটু আগে বললাম যে সমষ্টির ক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে কি রকম হবে, লিখবো যে প্রথম 5টি সংখ্যা ABCDE। হ্যাঁ, তো 5টার সংখ্যা কি বলছে, প্রথম 4টার গড় দেওয়া আছে 26, প্রথম 4টার গড়। তাহলে লিখবো প্রথম চারটির সমষ্টি কত হবে, তাহলে ABCD সমষ্টি মানে যোগ। সমষ্টি হবে হলো, যেহেতু গড় দেওয়া আছে 26, তখন আমি গড়কে এই সংখ্যার কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4 দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিলেই পেয়ে যাবো হলো 4টি সংখ্যার সমষ্টি। তাহলে কত হবে, 4 × 24, গুণ করছি না, থাক। আর কি দেওয়া আছে, বলে শেষ 4টি সংখ্যার গড় 25। তাহলে লিখি শেষ
চারটি চারটি সমষ্টি, শেষ চারটি সমষ্টি কত হবে? শেষ চারটি কি কি? শেষ চারটি মানে এইটা, তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। যেহেতু এদের গড় দেওয়া আছে 25, তাহলে সমষ্টি কি হবে? আমি বললাম গুণ করতে হবে সমষ্টির ক্ষেত্রে। তাহলে এই 25কে মানে গড়কে আমি গুণ করে দেবো কত দিয়ে? 4 দিয়ে। তাহলে এটা হয়ে গেল সমষ্টি। এবার প্রথম চারটির সমষ্টি, তার মানে এটাকে কিভাবে লিখতে পারি? আমি এভাবে মুছছি আমি, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা। এবার আমি এখানে একটু যদি বিয়োগ করি কি হবে? প্রত্যেকটা বিয়োগ হয়ে যাবে, তাই তো? এখানেও বিয়োগ হয়ে যাবে। কি করলাম? এইটা থেকে এটা বিয়োগ করছি, বাদিকে বিয়োগ হবে, ডান দিকে বিয়োগ করছি। বিয়োগ করলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এগুলো প্লাস হবে, এগুলো প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। মাইনাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 26 গুণ 4 বিয়োগ 25 গুণ 4। এটা বিয়োগ হয়ে গেল, এটা যোগ ছিল, যোগ দিলাম। কেটে যাবে কি? বি বি কাটবে, সি সি কাটবে, ডি ডি কাটবে, থাকলো কি? এ মাইনাস ই থাকলো। এখানে কি হবে? আমি যখন 4 কমন নিই, তাহলে 26 বিয়োগ 25, তার মানে কত হয়ে গেল? এটা 1, তাহলে 4 গুণ 1 4, তাহলে এ মাইনাস ই। তার মানে কি? এ মাইনাস ই মানে এ ছিল প্রথম সংখ্যা, ই ছিল পঞ্চম সংখ্যা। তাহলে এদের বিয়োগফল মানে এটাকে বলে অন্তর। এটাকে কি বলে? অন্তর। তাহলে প্রথম সংখ্যা আর পঞ্চম সংখ্যার অন্তর বেরিয়ে গেল 4। ওটাই চেয়েছিল যে প্রথম আর পঞ্চম সংখ্যার গড় বা অন্তর কত? অন্তর হয়ে গেল 4। ঠিক আছে? তাহলে সমষ্টি বের করতে গেলে আমরা কিন্তু গুণ করব, আর যদি কখনো গড় বের করতে চাই তাহলে গড়ের ক্ষেত্রে ভাগ করব। এটা একটা হলো। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? 15 নম্বর দিচ্ছি। এই প্রশ্নটা কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে একটি ক্লাসে 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর। তার মানে যে 20 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে হলো 14 বছর। তাহলে আমি 20 জন ছাত্রের গড় বয়স, মোট বয়স কত হবে? মোট বয়স মানে হলো সমষ্টি। সমষ্টির ক্ষেত্রে আমি কি বলেছিলাম? গুণ করতে হবে। এই 14কে গড় বয়সকে আমি সংখ্যা দিয়ে গুণ করে দেবো যে মোট কয়জন। তাহলে হয়ে গেল 20 জন ছাত্রের মোট বয়স। হ্যাঁ, হয়ে গেল। আর কি বলছে? 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো। 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স 14.2 বছর। আবার বলা আছে 5 জন ছাত্র ভর্তি হলো তাদের গড় বয়স কি? 14.2 বছর। তার মানে কি? তার মানে যে 5 জন ভর্তি হলো তাদের গড় বয়স দেওয়া আছে আবার 14.2। তাহলে এই 5 জনের মোট বয়স কত হবে? মোট বয়স কত হবে? 14.2কে আমি 5 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, সমষ্টি। মোট মানে সমষ্টি। তাহলে 5 জনের মোট বয়স হয়ে গেল এটা। এবার কি বলছে? এখন 25 জনের গড় বয়স কত? আমরা কি করব? প্রথমে 25 জনের, যেহেতু গড় বয়স চেয়েছে, আমি প্রথমে 25 জনের মোট বয়সটা বের করবো আর সমষ্টি বের করবো। তাহলে অতএব এখানে ছিল 20 জন, এখানে ছিল 5 জন। 20 জনের মোট বয়স বের করেছি, 5 জনের মোট বয়স বের করেছি। আমি কি করবো এবার? তাহলে মোট দুটো যদি যোগ করি তাহলে 25 জন হয়ে গেল। তাহলে 25 জনের মোট বয়স তার কত হলো? 25 জনের মোট বয়স হয়ে গেল, এদিকে ছিল হলো 14 গুণ 20 আর এখানে 14.2 গুণ 5। তাহলে 25 জনের মোট বয়স হয়ে গেল এটা। ঠিক আছে? এবার আমি কি করব? যদি মোট বয়স এটা হয় তাহলে গড় বয়স কত হবে? অতএব 25 জনের গড় বয়স, এইবার গড়ে আসছে। যখনই গড় বয়স বের করতে বলবে তখন আমরা কি ভাগ করব? ভাগ করব। কাকে ভাগ করব? মোট বয়সকে, মানে 14 গুণ 2 যোগ 14.2 গুণ 5, একে কত দিয়ে ভাগ করব? 25 দিয়ে ভাগ করব। তাহলে আমরা গড় বয়সটা পেয়ে যাব। তাহলে করি কত হবে? 14 দুগুণ 28, 280 যোগ 14.2, এটা করে নিচ্ছি। 2 গুণ 5 কত হবে? 5 দুগুণ 10 হাতে গেলে 1, 4 5 20 21, 1 হাতে গেলে 2, 5 থেকে 5 7, 10 গুণ 1 71 বাই 25 কত হবে? এখানে যোগ করছি 1 আর 0 1, 8 সাথে 15, 5 হাতে গেলে 1, 2 1 3 বাই 25। তাহলে উপরে আমি উভয় থেকে 4 দিয়ে গুণ করে দিলাম, কত হবে? নিচে 100 হয়ে যাবে। 4 1 4, 4 5 20 0 হাতে গেলে 2, 3 4 12 13 14, তাহলে হয়ে গেল 14.04।
ঠিক আছে, 14.04 কি হয়ে গেল, এটা হলো 25 জনের গড় বয়স। তাহলে যেটা চেয়েছিল 25 জনের গড় বয়স, আমি এভাবে বের করলাম, এইটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু শর্টকাট নিয়ম অনেকজন অনেক রকম ভাবে দিতে পারে, কিন্তু শর্টকাট এগুলোর বিশেষ হয় না। কারণ এই অঙ্কগুলো বিভিন্ন অঙ্ক বিভিন্ন রকম, গড়ের অঙ্কগুলো একটার সঙ্গে আর একটা অনেকটাই পার্থক্য থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের জন্য শর্ট ট্রিক জানা, শেখা, এমনকি পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন হয়ে যায়। তাই এই অঙ্কগুলোকে যুক্তি সহকারে বুঝতে হবে। আমরা গড় বের করা শিখবো ভাগ করে, সমষ্টি বের করবো গুণ করে, এইভাবে বুঝবো। তাহলে এই অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে যেহেতু বলা আছে 20 জন ছাত্রের গড় বয়স 14, তাহলে মোট বয়স প্রথমে বের করলাম। তাহলে মোট বয়সের ক্ষেত্রে আমরা মোট বা সমষ্টি বয়স গুণ করব। একই রকম ভাবে 5 জনের কি গড় বয়স দেওয়া আছে, 5 জনের মোট বয়স বের করলাম। তাহলে হয়ে গেল মোট 25 জন। 25 জনের মোট বয়স, তাহলে এটা যোগ এটা, 25 জনের মোট বয়স পেয়ে গেলাম। 25 জনের মোট বয়সটা আমি যখন 25 দিয়ে ভাগ করে দেবো, তখন কিন্তু 25 জনের গড় বয়স পেয়ে যাবো। এটাই হয়ে গেল গড় বয়সের নিয়ম। এবার পরীক্ষায় কিন্তু আমরা এত কিছু লিখবো না, পরীক্ষায় আমরা এত কিছু লিখবো না, জাস্ট কোনটুকু লিখবো, জাস্ট এইটুকু লিখবো। এই যে কিভাবে করবো, এই যে 20 গুণ 14, ঠিক আছে, যোগ 5 গুণ 14.2, এটা কি হয়ে গেল 25 জনের মোট বয়স। একে তখন আমি 25 দিয়ে ভাগ করবো। এইটুকুটা শুধুমাত্র শর্ট, SHORT, শর্ট, এটাই হলো শর্ট। ঠিক আছে, এইটাই হলো শর্ট, এর শর্ট আর বেশি হয় না এই ক্যালকুলেশনটাতে, এইটুকুটা। ঠিক আছে, আমরা শুধুমাত্র পরীক্ষায় এইটুকু করবো। কিভাবে, প্রথমে 20 জনের মোট বের করবো, 5 জনের মোট বের করবো, বের করলে হয়ে গেল 25 জনের মোট। 25 জনের মোটকে 25 দিয়ে ভাগ করলে হয়ে গেল 25 জনের গড় বয়স। এইভাবেই করবো। এর বেশি কিন্তু ভাবতে গেলে আমরা কিন্তু ফেলিওর হয়ে যাব, আমরা কিন্তু পরীক্ষায় পৌঁছতে পারবো না। ঠিক আছে, তাই যারা বলছি, যারা নতুন, তাদের মনে হতে পারে যে শর্ট ট্রিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শর্ট ট্রিক শেখাচ্ছে, হ্যাঁ বাহ, তৎক্ষণাৎ সেই মুহূর্তের জন্য খুব ভালো লাগছে, কিন্তু সেটা পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যায়। এইভাবে কিছুটা যুক্তি সহকারে অঙ্কগুলোকে বুঝতে পারলে আমার মনে হয় বেশি উপকার হবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখছি 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা কি বলছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 11 এবং শেষ 3টি সংখ্যার গড় 12, শেষ সংখ্যাটি 8 হলে পরে প্রথম সংখ্যাটি কত। এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় খুব আসে। আমরা সবসময় ভাবি যে এই প্রশ্নগুলো আসলে পরে মনে হয় পারবো না, না অঙ্কগুলো পারবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রিক শিখে যাই, ট্রিকগুলো ওখানে কি আর অ্যাপ্লাই করতে পারি না, অ্যাপ্লাই করতে গিয়ে ভুলভাল হয়ে যায়, ভুল উত্তর আসে, ভুল উত্তরে টিক মেরে চলে আসে। না, এভাবে করলে হবে না, আমাদের কনসেপ্টটা ঠিক করতে হবে। বিশেষ করে অঙ্কের মধ্যে গড়ের অঙ্কগুলো কনসেপ্ট ঠিক না থাকলে কিন্তু অঙ্কগুলো অবশ্যই পরীক্ষা হলে হবে না। তাই প্রথমে আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পরে শর্ট ট্রিক জাস্ট যেটুকু না হলে নয়, যতটুকু প্রয়োজন শর্ট ট্রিক ওইটুকুই আমরা শিখবো। তাহলে প্রথমে কি বলছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার পর 11। আমি ধরে নিচ্ছি 4টি সংখ্যা কি কি, ধরলাম ABCD 4টি সংখ্যা এভাবে ধরছি। কি বলছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 11, তার মানে 3টি সংখ্যার গড়, এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা, প্রথম 3টার গড় দেওয়া আছে 11। গড় যদি 11 হয় তার সমষ্টি কত হবে, মোট, তার মানে 3 দিয়ে গুণ করে দেবো, সংখ্যাটা দিয়ে গুণ করে দিলাম, 3 11 33, এই হলো সমষ্টি। সমষ্টি মানে ABC যোগ করলে আমরা 33 পাবো। আবার দেওয়া আছে যে শেষ 3টি সংখ্যার গড় 12, মানে এই 3টা সংখ্যার গড় 12, 12 যদি গড় হয় তাহলে সমষ্টি কত হবে, 3 12 36, তার মানে B প্লাস C প্লাস D করলে পাবো 36। ঠিক আছে, তাহলে আমি কি কি পেলাম, একটা পেলাম A প্লাস B প্লাস C ইকুয়াল টু পেয়ে গেলাম 33, আর পেয়ে গেলাম B প্লাস C প্লাস D ইকুয়াল টু পেয়ে গেলাম 36, পেয়ে গেলাম এগুলো। আরেকটা তথ্য দেওয়া আছে যে শেষ সংখ্যাটি 8, মানে এই D এর মানটা দেওয়া আছে 8। তাহলে যদি D এর মান 8 দেওয়া থাকে, তাহলে আমি এখানে D এর মানটা 8 বসায় দিচ্ছি। তাহলে B প্লাস C, এর মানটা কত হয়ে যাবে, B প্লাস C এর মানটা তখন হয়ে যাবে 36 থেকে 8 বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে কত, 28। তাহলে B প্লাস C এর মান পেয়ে গেলাম 28, তার মানে মাঝের দুটো সংখ্যার গড় সমষ্টি পেয়ে গেলাম 28, সমষ্টি পেয়ে 28। এবারে B প্লাস C এর মান যদি আমি এখানে বসাই দিই, 28 বসাই দিলাম, যোগ A ইকুয়াল টু 33, তাহলে এর মান কত হবে, 33 বিয়োগ 28, তার মানে 5, এর মান হয়ে গেল 5। কি চেয়েছিল প্রশ্নে, প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাতে A ধরেছিলাম, তার মানে A পেয়ে গেলাম হলো 5, এই হয়ে গেল অঙ্ক। এগুলো আমরা ডিটেলসে শিখছি,
আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ক্লাসটি দেখো, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, পরের প্রশ্নটি তো 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় উচ্চতা 145 সেমি। বলছে 5 জন ছাত্র ফেল করায় বাকি ছাত্রদের গড় উচ্চতা 4 সেমি বৃদ্ধি পেয়েছে। যারা ফেল করলো তাদের গড় উচ্চতা কত? এই যারা ফেল করলো, কারা ফেল করলো, তাদের গড় উচ্চতা বের করতে বলেছে। আমি প্রথমে বের করব যারা ফেল করলো তাদের মোট উচ্চতা কত। মোট উচ্চতা কত তাকে 5 দিয়ে ভাগ করব, কারণ বলছে যেহেতু বলছে 5 জন ফেল করেছে, আমি যখনই মোট উচ্চতাকে 5 দিয়ে ভাগ করে দেবো, জনসংখ্যাটাতে ভাগ করে দেবো, তখনই কিন্তু তাদের গড় উচ্চতাটা পেয়ে যাবো। তাহলে প্রথমে কি করব, প্রথমে 40 জন ছিল, 40 জনের গড় দেওয়া আছে, 40 জনের গড় উচ্চতা দেওয়া আছে, বুঝছে না, গড় উচ্চতা 145 সেমি। তাহলে 40 জনের মোট উচ্চতা কত হবে? 40 জনের মোট উচ্চতা কত হবে? হ্যাঁ, 40 গুণ 145, 40 গুণ 145, এটা হয়ে গেল এত মোট উচ্চতা। যাই হোক, সংক্ষেপে লিখছি। বলছে 5 জন ছাত্র ফেল করায় বাকি ছাত্রদের গড় উচ্চতা 4 সেমি বৃদ্ধি পেয়েছে। 5 জন ছাত্র ফেল করলো, তার মানে এখন কজন আছে? ছিল 40 জন, 40 জন থেকে 5 জন ফেল করে গেল, তাহলে এখন আছে 35 জন। 35 জনের গড় উচ্চতা কত বলছে? 35 জনের গড় উচ্চতা বলছে 4 সেমি বৃদ্ধি পেয়েছে। আগে ছিল গড় উচ্চতা 145, 4 সেমি বৃদ্ধি পেল, তার মানে কত হলো? 149 হয়ে গেল। তাই 35 জনের গড় উচ্চতা 149। তাহলে এই 35 জনের মোট উচ্চতা কত হবে? এই 35 জনের মোট উচ্চতা কত হবে? মোট বা সমষ্টি, এই 35 দিয়ে কি করব, গড় উচ্চতাকে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল 35 জনের মোট উচ্চতা। এবার কি, এবার আমি যদি 40 জনের মোট উচ্চতা থেকে 35 জনের মোট উচ্চতা বিয়োগ করে দিই, 40 জনের মোট উচ্চতা থেকে 35 জনের মোট উচ্চতা বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো? 5 জনের মোট উচ্চতা। হ্যাঁ, তাহলে এখানে একটু লিখে দিই, 40 বিয়োগ 35, তার মানে 5 জনের মোট উচ্চতা কত হবে? সমান 40 গুণ 145 বিয়োগ 35 গুণ 149। এটা হয়ে গেল কি, এটা 5 জনের মোট উচ্চতা বা 5 জনের উচ্চতা সমষ্টি। তাহলে যদি এটা হিসেব করি কত পাবো? এটা হিসেব করলে পাবো হলো 145কে প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে, কত হবে? বা অন্য কোনো ভাবেও করা যেতে পারে, কমন নিয়ে। আমি যদি 5 কমন নিই কত হবে? 5 8 গুণ 145 বিয়োগ 5 কমন 5 7 গুণ 149। ঠিক আছে, তাই যাই হোক, এটা হয়ে গেল 5 জনের মোট উচ্চতা। অতএব এবার চেয়েছে 5 জনের গড় উচ্চতা, অতএব 5 জনের গড় উচ্চতা কত হবে? গড় উচ্চতা হবে, গড় করার জন্য কি করতে হয়? ভাগ করতে হয়। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করবো কাকে? মোট উচ্চতাকে ভাগ করবো। তাহলে 5 গুণ 8 গুণ 145 বিয়োগ 7 গুণ 149 বাই 5। এই 5 5 কেটে যাবে, কেটে গেল পরে থাকলো হলো কি 8 গুণ 145। 145কে আমরা 8 দিয়ে গুণ করছি, 145কে 8 দিয়ে গুণ করি, 5 8 চলছে 0, হাতে গেলে 4, 4 32, 4 36, 6, হাতে গেলে 3, 8 4, 3 11, তাহলে হয়ে গেল 1160 বিয়োগ 149কে 7 দিয়ে গুণ করছি, 7 9 63, 6 3, হাতে গেলে 6, 4 4 7 28, 28 আর 6 34, 34 4, হাতে গেলে 3, 7 থেকে 7 3 10, তাহলে 1000 কত? 43 হয়ে গেল। এবার বিয়োগ করবো 1160 থেকে 1043 বিয়োগ, 3 থেকে 10 গেলে 7, হাতে গেলে 1, 4 কে 5 1 1 117। কি হলো 117? 5 জনের গড় উচ্চতা 117, কি 117 সেমি। এটা হয়ে গেল অঙ্ক। পরীক্ষায় আমি কিন্তু এত কিচ্ছু করবো না। পরীক্ষায় আমি কি করবো? পরীক্ষায় জাস্ট এইটুকু করবো, দেখো দেখা যাচ্ছে। এই পরীক্ষায় লিখবো যে 5 জনের গড় উচ্চতা সমান 5 দিয়ে প্রথমে ভাগ করবো, উপরে লিখবো 5 জনের মোট উচ্চতা। কিভাবে লিখবো পরীক্ষায়? শর্টকাটে, শর্ট ট্রিক। এগুলো কিন্তু কিচ্ছু করবো না পরীক্ষায়, এগুলো বোঝা দিলাম। করবো হলো 40 জনের মোট উচ্চতা বিয়োগ 35 জনের মোট উচ্চতা। ঠিক আছে, মানে 40 গুণ 145 বিয়োগ 35 গুণ 149 ভাগ 5। এইটুকু ক্যালকুলেশনটা এইভাবেই করব, কিন্তু এত লেখালেখি কিচ্ছু করবো না।
এইভাবে হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এই প্রশ্নটা কি বলছে, 5 নম্বর প্রশ্ন বলছে 5টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তো 5টি সংখ্যা দেওয়া আছে, কিরকম দেওয়া আছে বলছে 5টি সংখ্যার গড় দেওয়া আছে 20। তার মানে যদি ধরি এ বি সি ডি ই 5টা সংখ্যা, এদের গড় দেওয়া আছে 20, তাহলে মোট কত হবে? তার মানে এদের মোট কত হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এদের তো মোট কত হবে? 20। গড় দেওয়া আছে 20, তাহলে 20কে আমি তখন 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল কি 5টি সংখ্যার সমষ্টি, তাই তো। এবার কি বলছে, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করছি। 3 মানে এর সঙ্গে 3 যোগ করলাম, 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 এর সঙ্গে 3 যোগ করলাম। তাহলে এখন কি হবে? তাহলে এখন প্রত্যেকটার সঙ্গে যদি 3 যোগ করি তাহলে মোট কত বাড়লো? তাহলে নতুন মোট কত বাড়লো? মোট ছিল তো 5টা সংখ্যা, তা মোট কত বাড়লো? মোট এখানে 3 বাড়লো, 3 বাড়লো, 3 বাড়লো, 3 বাড়লো, 3 বাড়লো, মোট কত? 5, 5টা 3 বাড়লো, তার মানে 15 বাড়লো, তাই তো। মোট 15 বাড়লো। তাহলে নতুন সমষ্টি কত হবে? আগে ছিল 100, এবার ওর সঙ্গে কি হলো? 3 3 3 3 3 3 গুণ 5 এটা হলো, তাহলে 100 যোগ 15, তাহলে হয়ে গেল 115। তাহলে যোগ করার পর 115 পেলাম, নতুন সমষ্টি পেলাম, 5টা সংখ্যার সমষ্টি 115 পেলাম। তো নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে সংখ্যা তো 5টাই আছে, তাহলে নতুন সংখ্যার গড় কত হবে? নতুন গড় হয়ে যাবে 115কে তখন 5 দিয়ে ভাগ করবো, এটা হয়ে যাবে 23। এই হয়ে গেল কি বলছে, নতুন সংখ্যাগুলির গড় 23 হয়ে গেল। এটা হয়ে গেল ডিটেলস মেথড। এবার এর কি কোনো শর্টকাট আছে? শর্টকাট আছে, খুবই সিম্পল একটা বুদ্ধি আমি বলতে পারি। সেটা হলো যে যদি দেওয়া থাকে গড়, আর যদি বলে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যোগ করছি বিয়োগ করছি এই টাইপের থাকলে পরে আমি কি করব, গড় কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, তো এর সঙ্গে আমি যদি যোগের কথা থাকে, এই যদি যোগের কথা থাকে তাহলে কত যোগ করছি না 3 যোগ করছি, তাহলে গড়ের সঙ্গে 3 যোগ করে দেবো, তাহলে এটা হয়ে গেল 23। এটাই হয়ে যাবে নতুন সংখ্যাগুলির গড়, এই 23। কি করব, যেটা গড় দেওয়া থাকবে সেই গড়ের সঙ্গে যত যোগ করতে বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে, এই নিয়মটা কিন্তু শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের জন্যই যে অঙ্কে বলা থাকবে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যোগ বলা থাকতে পারে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে বিয়োগ বলা থাকতে পারে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে গুণ বলা থাকতে পারে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে ভাগ বলা থাকতে পারে। তাহলে প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রেই আমি এই নিয়মটা প্রযোজ্য হবে। কি, যদি গড় দেওয়া থাকে গড়ের সঙ্গে কত যোগ করছে সেটা আমি যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 23। যদি বিয়োগের অঙ্ক থাকে, যদি বলে এই প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হচ্ছে, তাহলে আমরা কি করব, 20 বিয়োগ 3 করে দেবো, তাহলে কিন্তু 17। তখন এটা হয়ে যাবে নতুন সংখ্যার গড়। যদি করি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 গুণ করছি, তাহলে কি করব, আমি আবার উত্তরটাতে গুণ করব, 20 সঙ্গে 3 গুণ করে দেবো। কেন? যেহেতু গড় ছিল 20, আর আমি কি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কি করছি, গুণ করছি। যদি গুণ করি, গুণ করছি কত দিয়ে গুণ করছি, 3 দিয়ে যদি গুণ করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 60। এটা হয়ে যাবে কি, নতুন সংখ্যার গড়। ঠিক আছে। পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন বলছে 6টি সংখ্যার গড় 44, প্রতিটি সংখ্যার সাথে কত গুণ করা হলে নতুন সংখ্যাগুলির গড় 440 হবে। তো আমি একটু আগে কি বললাম, দেওয়া আছে 44 গড়, আর প্রত্যেকটি সংখ্যার সাথে কত গুণ, এখানে যদি ধরে নিই যে x গুণ করা হচ্ছে, তাহলে কি নতুন সংখ্যাগুলির গড় কত হয়ে যাবে না, আমি যদি 44 সঙ্গে x গুণ করি তাহলেই কিন্তু আগের সূত্রটা অনুযায়ী 44 গুণ x করলে 440 পাবো। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো কত, 440/44, তার মানে হয়ে গেল 10। না, এক্সটা কি, এক্সটা ধরলাম যে প্রত্যেকটি সংখ্যার সাথে কত গুণ করছি, তাহলে এটা হয়ে গেল নির্ণয় উত্তর 10। ঠিক আছে। আমি কি বললাম, যেটা গড় দেওয়া থাকবে তার সঙ্গে যদি কত করে গুণ করছি প্রত্যেকটার সঙ্গে, সেটা যদি গুণ করি তাহলে উত্তরটা পেয়ে যাবো হলো মোট গড়। এই যে নতুন সংখ্যাগুলোর গড় পেয়ে যাবো এইভাবে। যদি এখানে যদি প্রত্যেকটা ভাগের কথা বলা হয়, তাহলে 44 ভাগ করে দেবো x। ঠিক আছে, তখন আমরা যেটা পাবো সেটা হলো নতুন কি পাবো, নতুন গড় পেয়ে যাবো। আর প্রশ্নে নতুন গড় দেওয়া থাকে, তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো। তো যেই হোক না কেন, আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।